মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হচ্ছে কাল, শেষ দিনে বিমানবন্দরে উপচে পড়া ভিড়। স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে প্রায় ৩২,০০০ কর্মীর। এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। বেনজিরের দেশে থাকা না থাকা নিয়ে গুঞ্জন। সাবেক আইজিপি লুটপাটের দায়ে সরকারেরই অভিযোগ বিএনপির। দুর্নীতিবাজ কেউ ছাড় পাবে না বলছে আওয়ামী লীগ। 2 দিন ধরে বিপদ সীমার ওপরে সুরমা কুশিয়ারা। সিলেটে তলিয়ে বাসা বাড়ি, দোকানপাট থেকে ফায়ার স্টেশনও। পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ, যান চলাচল ব্যাহত। এবং কোরবানির 2 সপ্তাহ আগে অস্থির মশলার বাজার। সপ্তাহ ব্যবধানে আরেক দফা বাড়ল পেঁয়াজ, আদা, রসুন, এলাচ, লবঙ্গের দাম। কাঁচামরিচের ঝাঁঝে আবারও ডাবল সেঞ্চুরি। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। দুর্নীতিবাজদের তথ্য সরকারের কাছে আছে, কেউই দুর্নীতি করে পার পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিদেশে চলে যাওয়া কিংবা ব্যাংক থেকে টাকা সরানো নিয়ে জানা নেই বলেও জানান তিনি। এদিকে বিএনপির অভিযোগ, সাবেক আইজিপির লুটপাটের দায় সরকারেরই। আওয়ামী লীগ দেশকে ভয়ানক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলেও দাবি নেতাদের। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আর সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। বেনজিরের দেশত্যাগ আর ব্যাংক থেকে টাকা সরিয়ে নেওয়া নিয়েও চলছে গুঞ্জন। মরহুম রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণদোয়ার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। জুম্মার নামাজ শেষে এতে অংশ নেন দলটির বিভিন্ন সারির নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, টাকা লুট করে সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। আজকেও তলাবিহীন ঝুড়ি করে ফেলেছে সরকার। এই বাংলাদেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে এক বিক্ষোভ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাবেক আইজিপির লুটপাটের দায় সরকার এড়াতে পারে না। এদের অপকর্মের দায়িত্ব সরকারের উপর বর্তত। সেই সরকার প্রথমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, অথবা সরকারকে পদত্যাগ করতে হতো যদি সত্যিকার গণতন্ত্র থাকতো। এদিকে শুক্রবার আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বেনজির ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুর্নীতিবাজ কেউ ছাড় পাবে না হুঁশিয়ারি করে তিনি বলেন, বেনজির আহমেদের বিষয়ে দুদক তদন্ত করছে, দোষী হলে ব্যবস্থা নেবেন আদালত। দুদক তদন্ত করছে, দুদক যদি মামলা করে তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে, কিন্তু প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। আমি ঠিক জানি না, এটা দুদক বলছে, তারা টের পেয়েছে, দুদক সেটা প্রমাণ করবে। বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজদের তালিকা হলে প্রথমেই আসবে তাদের নেতাদের নাম। লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম লিখতে হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ি ঢলে 2 দিন ধরে বিপদ সীমার উপরে বইছে সিলেটের সুরমা কুশিয়ারা নদীর পানি। তলিয়ে গেছে বাসাবাড়ি, দোকানপাট থেকে শুরু করে ফায়ার স্টেশনও। পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ, ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে রাত থেকে বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে পানি কমতে শুরু করেছে। পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছে মানুষ। পাহাড়ি ঢলে গত 2 দিন ধরেই বিপদসীমার উপরে সুরমা কুশিয়ারার পানি। প্লাবিত হয়েছে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলা। পানিবন্দী নির্মাঞ্চলে লাখো মানুষ, বাসাবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্বিষহ জীবনযাপন করছেন তারা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে, দোকানপাটে পানি ঢুকে পড়ায় বিপাকে ব্যবসায়ীরা। এদিকে ঢলের পানি ঢুকে পড়েছে সিলেট নগরীর তালতলা ফায়ার স্টেশনেও। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ যানবাহন সহ আগুন নেভানোর যন্ত্রপাতি। ঝুঁকি এড়াতে মূল্যবান মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এখানে ঘর দুয়ারে পুরো সম্পূর্ণ ঘরে উড়ে পানি উঠে আপনার একেবারে ঘর থাকার মতো পরিস্থিতি না, সব রুমে পানি। পানির কারণে 2 দিন পরে পানি ঢুকে যায়, বন্যা আইলেও পানির যন্ত্রণা, বাসা থাকা যায় না, পুরাও বাসা ডুবে গেছে। আমরা বাসা এবং খুব বিব্রতকর অবস্থায় আছি। আমাদের জরুরি জিনিসপত্রগুলো আমরা কিছু নিরাপদ স্থানে নিছি, গাড়িগুলো আমাদের দক্ষিণ সুরমা আলমপুর ফায়ার সার্ভিসে নিছি, আর জরুরি টানাটির জন্য 2টা এখানে রাখছি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই পানিবন্দীদের জন্য 200 বস্তা শুকনো খাবার, 15 মেট্রিক টন চাল এবং 50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আর আশ্রয়ের জন্য 5 উপজেলায় 470টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আমরা তাদেরকে খাওয়া এবং আনুষঙ্গিক বিষয়ের জন্য সরকারের যে বরাদ্দ রয়েছে সেখানে প্রত্যেকটা উপজেলায় 15 টন করে চাল, 200 বস্তা শুকনো খাবার এবং 50,000 নগদ টাকা উপবরাদ্দ প্রদান করেছি। এদিকে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে পাহাড়ি ঢলের পানি কিছুটা কমতে শুরু করলেও সদর বিশম্বপুর, ছাতক ও দুয়ারা বাজারের সীমান্তবর্তী 7টি নদী দিয়ে ঢলের পানি বয়ে যাচ্ছে। খরচা, শনিহালি, মাটিয়ান সহ ছোট বড় হাওরগুলোতে পানি ঢুকছে, প্লাবিত হচ্ছে নির্মাঞ্চল। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, সিলেট। এই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাটে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী, সরাসরি যাচ্ছি তার কাছে। মুহূর্তে আছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নে। আপনাকে জানিয়ে রাখি, গত দুদিনের টানা বর্ষণে মেঘালয় এবং আসাম থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবং সিলেটে অতিমাত্রায় বৃষ্টিপাতের ফলে কিন্তু সিলেটের যে নদ নদীগুলো আছে, বিশেষ করে কুশিয়ারা, সুরমা এবং পিয়ার নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং এতে কিন্তু নির্মাঞ্চল প্লাবিত হয়ে কিন্তু অনেক গ্রাম প্লাবিত হয়েছে। বিশেষ করে 5টি উপজেলা, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, সিলেট সহ বিভিন্ন যে 5টি উপজেলা, সে 5টি উপজেলা কিন্তু প্লাবিত হয়েছে। এরপরে কিন্তু প্লাবিত হওয়ার পরে কিন্তু সাধারণ মানুষ, অন্তত লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে, যার ফলে এখানকার যে স্থানীয় প্রশাসন তারা কিন্তু সেখানে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছিলেন। যদিও গত 24 ঘন্টার ব্যবধানে পানি নামতে শুরু করেছে এবং যারা আশ্রয় কেন্দ্রে এসেছিলেন তারা কিন্তু বাড়ি করে ফিরতে শুরু করেছে বলে আমাদেরকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সিলেট জেলা প্রশাসক শেখ হাসানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটি উপজেলাতে ত্রাণ তৎপরতা হিসেবে 200 বস্তা শুকনো খাবার, 15 মেট্রিক টন চাল এবং নগদ 50,000 টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু আমরা যে প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছি, নন্দীগাঁও সহ আশেপাশের এলাকা, গোয়াইনঘাটের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম, সেখানে কিন্তু সাধারণ মানুষ আমাদেরকে অভিযোগ করেছে এখন পর্যন্ত গত দুদিন থেকে ধরে বন্যায় কবলিত পড়ে আছেন তারা। এখন পর্যন্ত তাদের কাছে সরকারি বা বেসরকারির পক্ষ থেকে কোনো ধরনের ত্রাণ তৎপরতা তাদের কাছে পৌঁছেনি, এজন্য তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা কথা বলেছিলাম গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন পানি নেমে যাওয়ার সাথে সাথে তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বেরিয়েছেন এবং কাঁচা রাস্তাঘাট এবং যে সড়কগুলো বা ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো তারা কিন্তু নিরূপণ শুরু করেছেন ইতিমধ্যে। কেননা গোয়াইনঘাট এলাকায় পানি কিন্তু নামতে শুরু করেছে। আর ভাটির দিকে অর্থাৎ সিলেট অঞ্চলে যে সুরমা নদীর পানি, সেটি কিন্তু কিছুটা দুপুরের দিকে বৃদ্ধি পেয়েছিল, বিকেল নাগাদ আবার কিন্তু কমতে শুরু করেছে। কিছুক্ষণ আগে আমি যে এলাকাটি আছি, ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি এলাকার পাদদেশ কিন্তু বলা হয় এখানকার গোয়াইনঘাটকে। সেখানে কিন্তু কখনো মেঘ, কখনো রোদ, কখনো বৃষ্টি, এইভাবে কিন্তু এখানকার আবহাওয়া চলমান আছে। যদিও পানি কমতে শুরু করেছে বলে স্থানীয় প্রশাসন পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন এখানে যে ঘরবাড়িগুলো আছে সেগুলো কিন্তু পানির নিচে এখনও তলিয়ে আছে এবং এখানকার যে বাসিন্দারা আছেন তারা কিন্তু কেউ আশ্রয় কেন্দ্রে চলে গেছে, কেউ তার স্বজনদের বাড়িতে চলে গেছে। সার্বিকভাবে যে এখানকার বাসিন্দারা আছে তারা কিন্তু অনেকটা দুর্বিষহ জীবনযাপন করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সার্বিকভাবে এখানকার যে গোয়াইনঘাট এলাকা এবং কোম্পানিগঞ্জ সব সার্বিক এলাকার যে বন্যা পরিস্থিতি, এটুকু ছিল আমার কাছে সিলেটের বন্যা কবলিত এলাকার খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের গোয়াইনঘাটে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপগুলো পরিদর্শন করে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। সকালে হেলিকপ্টারে করে তিনি রাঙাবালিতে আসেন, পরে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত উপজেলার বিভিন্ন বিচ্ছিন্ন দ্বীপ পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত 1,500 পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন তিনি। পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, শুকনা খাবার ছাড়াও দুর্যোগ কবলিতদের নগদ 25,50,000 টাকা এবং 320 টন জিআর চাল দেওয়া হবে। এছাড়াও ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও ঘূর্ণিঝড়ে বাস্তুহারা মানুষের বাসস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এই দুর্যোগ এই এলাকার হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে এবং অবদার ভেরিবাঁধগুলি নষ্ট হয়েছে, অনেক কোটি কোটি টাকার ঘের তাদের নষ্ট হয়েছে, রাস্তাঘাটগুলি অনেক উপকূলীয় রাস্তাঘাটগুলি নষ্ট হয়েছে। সুতরাং ইতিমধ্যে আমরা এই রাস্তাঘাটগুলি ঠিক করা এবং পর্যাপ্ত বন্যা আশ্রয় কেন্দ্র করা, ভেরিবাঁধগুলি আবার ঠিক করা এবং যারা ক্ষতিগ্রস্ত বিভিন্ন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া, যারা গৃহহীন হয়েছে বাড়িঘর হারিয়েছে তাদেরকে বাড়িঘরের ব্যবস্থা করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। এ যেন বাতির নিচেই অন্ধকার।
স্বাস্থ্য অধিদপ্তর এডিসের অভয়ারণ্য। ডেঙ্গুর বাহক এডিস মশার নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন থেকে শুরু করে নগরের মানুষ সবাইকেই সবক দেয় তারা। এদিকে প্রাক বর্ষাকালীন জরিপ নিয়ে অধিদপ্তর মাঠ পর্যায়ে কাজ করলেও এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে দুই সিটি কর্পোরেশন। রাশিদ লিমনের রিপোর্ট, ছবি তুলেছেন খলিলুর রহমান। কথায় আছে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, ঠিক তেমনি অবস্থা এই স্বাস্থ্য অধিদপ্তরের। স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালীর এই নতুন ভবন থেকেই নিয়ন্ত্রণ করা হয় ডেঙ্গু পরিস্থিতি, দেয়া হয় ডেঙ্গু নিয়ন্ত্রণের নানা গাইডলাইন। স্বাস্থ্যের যত রথী মহারথী আছে সবাই কিন্তু এখানে বসে অফিস করেন, অথচ ভবন থেকেই কিন্তু দেখা যাচ্ছে এডিস প্রজননের উত্তম চারণভূমি হিসেবে তৈরি করে রাখা হয়েছে। আর এই জায়গাটি এমন করে রাখা হয়েছে যাতে আসলে এখানে কেউ নেমে যে ওইখানের যে পানিটি রয়েছে বা জমা পানি রয়েছে সেই জমা পানিটি যে পরিষ্কার করবে তারও কোনো ব্যবস্থা নাই। অর্থাৎ কোনো ব্যাখ্যা দিয়েই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর তাদের এই দায় এড়ানোর সুযোগ রাখেনি। অধিদপ্তরের এই নতুন ভবনে বসেন মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক আর ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচি প্রকল্পের কর্মকর্তারা। শুধু কি এই কার্নিশ নাকি এই ভবনের অন্য কোথাও রয়েছে জমা পানিতে জন্ম নেয়া লার্ভার অস্তিত্ব? কৌতূহলী সময় সংবাদের ক্যামেরা ভবনের বেসমেন্টের পার্কিংয়ে। স্বাস্থ্য অধিদপ্তরে এবারে জরিপে উত্তর সিটি কর্পোরেশনের যে কয়টা ওয়ার্ড ঝুঁকিতে রয়েছে তার মধ্যে 20 নম্বর ওয়ার্ড একটি, এবং সেই 20 নম্বর ওয়ার্ডেই অধিদপ্তরের মূল ভবনটি অবস্থিত। এই ভবনের উপরের দশা তো দেখলাম, নিচে অর্থাৎ পার্কিংয়ে এসে এখানে যে চৌবাচ্চাটিতে পানি জমা আছে এবং তাতে যেন একদম মশার অভয়ারণ্য। আর একটু উকি দিলে খুব সহজেই বোঝা যাচ্ছে পুরো চৌবাচ্চার মধ্যে কিলবিল করছে লার্ভা। তো স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, অধিদপ্তর যে জরিপ করেছে সেই জরিপের কি অন্তর্ভুক্ত ছিল এই ভবনটি? এই অবস্থা অধিদপ্তরের পুরনো ভবনেও। পুরো পরিবেশ যেন উস্কে দিচ্ছে এডিসের বংশ বিস্তার। যদিও বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এডিস বাহক নিয়ন্ত্রণ কর্মসূচির প্রকল্পের এই কর্মকর্তা। আমরা সচেতন না তা বলা যাবে না, তবে আমাদের জাতি হিসেবে ধরেন আমরা এই যে বিল্ডিং এর যে কোপলাগুলো বললেন, এটা কিন্তু এই সর্বশেষ যে রিমালের ঘটনার এফেক্ট। এদিকে গত এপ্রিলে ডেঙ্গু বাহক এডিস নিয়ন্ত্রণে প্রাক বর্ষা জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা সিডিসি। এর আগে গণমাধ্যমকে জানিয়ে করলেও এবার জরিপ অনেকটা নিভৃতি সারেন তারা। গত মঙ্গলবার সেই জরিপের ফলাফলে দুই সিটির 18টি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে তুলে ধরা হয়। জরিপ মেনে দুই সিটি কর্পোরেশন কাজ শুরু করলেও এর মান নিয়ে প্রশ্ন তোলেন তারা। স্বাস্থ্য অধিদপ্তর আপনি যাবেন, দেখবেন যে তাদের পরিবেশ এত নোংরা করে রাখছে, হাজার হাজার ভাঙাচোরা গাড়ি ফালা রাখছে। নতুন ভবনটাও সেম থিং। ওনারা যেই পরিমাণ লার্ভার ঘনত্ব দেখিয়েছেন এই ওয়ার্ডগুলোতে, তাতে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু রোগীতে সয়লাভ হয়ে যাওয়ার কথা। দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করেছে সার্ভেতে এমন একজন ব্যক্তিকে সংযুক্ত করা হয়েছে, তিনি এই রিপোর্টকে ম্যানিপুলেট করতে পারেন বলে আমরা সন্দেহ করছি। চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 2810 জন আর মৃতের সংখ্যা 35। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন কোনো প্রতিষ্ঠানে এডিসের লার্ভা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। সকালে রাজধানীতে এক সেমিনার শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কিংবা আমাদের মন্ত্রণালয়ে ঘরেই যদি আমি এটা বীজ ধ্বংস করতে না পারি, তাহলে তো আমি আর কাউকে বলতে পারবো না। সুতরাং ডেফিনেটলি আমি এটা খোঁজ নিয়ে এটা কেন এই পানি জমা আছে সে বিষয়ে আমি কারা কারা কী ব্যাপারে জড়িত আমি সবই দেখব। ডেঙ্গি তো এক স্বাস্থ্য মন্ত্রণালয় একার পক্ষে সম্ভব না। স্বাস্থ্য মন্ত্রণালয় প্লাস আমাদের লোকাল গভর্নমেন্ট যারা, তারা তো প্রস্তুতি বলতে আমি বলতে পারি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি যা তা আছে। আমাদের চিকিৎসকরা ডেঙ্গি রোগ সম্বন্ধে এখন সবাই জানেন। নওগাঁয় জমে উঠেছে কোরবানির পশুর হাট। প্রান্তিক খামারিরা হাটে তুলছেন তাদের লালন পালন করা পশুগুলো। দরদাম হাঁকিয়ে কিনছেন ব্যাপারীরা। বিস্তারিত জানাতে নওগাঁর চৌবাড়িয়া হাটে আছেন রিপোর্টার রিমা রকে। সরাসরি যাচ্ছি তার কাছে। হিসাব করছে আর হাতে রয়েছে 16 দিন, অর্থাৎ এই 16 দিন ঈদুল আজহা। ঈদুল আজহার আগ মুহূর্তে প্রান্তিক যেসব খামারি রয়েছে, এই খামারিদের যেসব লালন পালন করা গরু, এই গরুগুলো এই মুহূর্তে হাটে তুলছেন। আমরা যে হাটটিতে রয়েছি,
নওগাঁর সবচেয়ে বড় পশুর হাট চৌপাড়িয়া হাট। এই হাটে আজকে আমরা দেখছিলাম পর্যাপ্ত পরিমাণে গরুর যোগান বা সরবরাহ হয়েছে। গত কয়েকদিনের তুলনায় আসলে গরুর এখানে যারা খামারি বা ব্যাপারী তারা বলছেন যে অধিক গরুর সরবরাহ হলে আসলে দূরের ব্যাপারী এটা কিছুটা কম, ফলে বড় গরু কেনা বেচাটা কিছু কম হয়েছে। তবে মাঝারি যেসব ষাঁড় গরু রয়েছে এই গরুগুলো কিন্তু এখানে হাটে আমরা বেশ বেচা কিনা দেখছিলাম। 100 কেজি বা 110 কেজি ওজনের একটি গরু এখানে বেচা কিনা হচ্ছে সর্বোচ্চ 75 থেকে 80,000 টাকা। আসলে পছন্দের উপর কিছুটা দরদাম হাঁকা হচ্ছে। এবং এবার প্রান্তিক যেসব খামারি তারা বলছেন বর্তমানে যে দরটি রয়েছে এই দর অনুযায়ী আসলে তাদের কাঙ্ক্ষিত দর তারা পাচ্ছেন না। বড় গরু আসলে যে পরিমাণ এখানে হাটে উঠেছিল এই হাটে গরুর যে দর তারা আশা করছেন সেই রকম একটা দর কিন্তু এই হাটগুলোতে না পাওয়ার অভিযোগগুলো প্রান্তিক খামারিদের দিক থেকে করা হচ্ছে। তবে জেলায় এবার যে হাটগুলো বসেছে প্রায় 74টি পশুর হাট বসেছে এবং দিন যত গড়াচ্ছে এখানকার যারা ব্যাপারী যারা খামারি তারা আশা করছেন সামনে যেহেতু দিন রয়েছে আরো পর্যাপ্ত গরুর যোগান বাড়বে এবং ব্যাপারীর উপস্থিতিটাও বাড়বে, সেক্ষেত্রে কিন্তু একটা দরের জায়গাটা আরো বেশি নিশ্চিত হবে এমন কথা কিন্তু বলা হচ্ছে। এবং এ জেলায় এবার প্রাণী সম্পদ বিভাগের পরিসংখ্যান অনুযায়ী বলা হচ্ছে যে প্রায় শুধুমাত্র কুরবানিকে ঘিরেই 8,50,000 গরু লালন পালন করা হয়েছে। 68,000 গো খামারে প্রায় 22 লক্ষ গরু কিন্তু এই জেলায় এবার লালন পালন করা হয়েছে। এবং জেলার যারা খামারি তারা আসলে শেষ মুহূর্তে যদি ভারতীয় গরু না আসে তারা একটা প্রত্যাশিত দর পাবেন এমন কথা কিন্তু খামারিদের দিক থেকে বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত হাটগুলোতে দেশীয় গরুর কিন্তু সরবরাহটা সবচাইতে বেশি আমরা দেখছিলাম এবং দেশি ষাঁড় গরুর চাহিদাটাই বেশি। এই হাটগুলোতে যে পরিমাণ গরু উঠেছে তার তুলনায় বরাবর শেষ সময় একটা দূরের ব্যাপারীর উপস্থিতি থাকে এবং এই ব্যাপারীদের উপর নির্ভর করে কিন্তু একটা দরের জায়গাটা নিশ্চিত করা হয়ে থাকে। তবে এখন যে দরটি বলা হচ্ছে এই দর অনুযায়ী আসলে এখানকার যারা খামারি তারা বলছেন যে পরিমাণ তারা গোখাদ্য দিয়ে লালন পালন করেছেন সেই পরিমাণ কিন্তু দর তারা পাচ্ছেন না। অন্যদিকে যারা গরু কিনতে এসেছেন তারা বলছেন এখন পর্যন্ত মাঝারি ধরনের ষাঁড় গরু যেহেতু চাহিদা বেশি, মাঝারি ষাঁড় গরু যেহেতু কিনা বেচাটা বেশি হচ্ছে তাদের দিক থেকে যারা কিনেছেন তারা বলছেন যে কিছুটা সহনীয় দামে তারা কিনতে পেরেছেন। যেহেতু সামনে আরো 15-16 দিন রয়েছে, এই 16 দিন বা 15 দিনের মধ্যে আরেকটা জমজমাট কারবার আরো হবে এমন প্রত্যাশায় কিন্তু ক্রেতা এবং বিক্রেতারা দিন গুনছে। এই ছিল নগর চৌবাড়িয়া হাটে গরু বেচা কেনার খবর আমার কাছে। কোরবানির পশুর হাটের খবর জানছিলাম নওগাঁ থেকে। কোরবানির 2 সপ্তাহ আগে অস্থির মশলার বাজার, সপ্তাহ ব্যবধানে আরেক দফা বাড়ল পেঁয়াজ, আদা, রসুন, এলাচ, লবঙ্গের দাম। এলাচ কেজিতে 200 টাকা বেড়ে দাম ঠেকেছে 4,200 টাকায়। কোরবানির ঈদের বাকি 2 সপ্তাহের বেশি, তবে এরই মধ্যে সিন্ডিকেট ব্যবসায়ীদের দাপটে মশলা ও মশলাজাত পণ্যে দামের উত্তাপ। প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 750 থেকে 900 টাকা, যা এক সপ্তাহ আগেও ছিল 650 থেকে 850 টাকায়। খুচরা বাজারে প্রতি কেজি লবঙ্গ বিক্রি হচ্ছে 1800 টাকায়। লবঙ্গ 7 দিন আগেও কেজি ছিল 1650 থেকে 1700 টাকা। প্রতি কেজি ছোট দানার এলাচ বিক্রি হচ্ছে 4200 টাকায়। কোরবানি যত আসবে ততই তো দাম জিনিস আরো বাড়বে। এই মালটা তো 6 মাস 7 মাস আগে আমদানি করে, তো আমার কথা হলো সেই সময়ের রেট এখন এটার প্রভাবটা এখন কুরবানির বাজারে পড়বে কেন? আগে 100 গ্রাম এলাচ কিনা পড়তো 160 টাকা, 180 টাকা বেচতাম, এখন 300 টাকা চাইলে মনে করে যে এটা ঈদ আইসে দিকে দাম বেড়ে গেছে। রাজধানীর কারওয়ান বাজারে 1 কেজি দেশি পেঁয়াজের দাম 75 টাকা, অথচ গত সপ্তাহে বিক্রি হয়েছে 65 টাকা দরে। চড়া দরে বিক্রি হচ্ছে আদা ও রসুন। যে বাজেট করে আসে একটা বাজারে আসার পর দেখা যায় বাজেট পরিবর্তন হয়ে যায়। ইন্ডিয়ান পেঁয়াজটা দুবাই মনে 50-60 টাকা থাকতো, দেশি দাম কমতো। বর্ষা এলেই প্রতি বছর দাম বাড়ে কাঁচামরিচের, তবে এবার বর্ষার আগেই প্রাকৃতিক দুর্যোগের অজুহাতে কেজি ঠেকেছে 200 টাকায়। যদিও সার্বিকভাবে প্রভাব পড়েনি সবজির দামে বলছেন বিক্রেতারা, তবে তা মানতে রাজি নন ক্রেতারা। কারসাজি হয়, কারণ সাপ্লাই তো বাজারে তো মাল দেখি প্রচুর। সবজি বেশি থাকলে কি হবে, কিন্তু দাম কম নাই। কাঁচামরিচের ক্ষেত বা আপনার শসা এগুলা নষ্ট হয়েছে বেশি, এবিধে মানে আপনার এগুলোর দামটা তুলনামূলক বেশি। ডিমের বাজারে আধিপত্য রয়েছে সিন্ডিকেটের, এমন অভিমত ক্রেতাদের। ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়, তবে একটু বড় মানের ডিম কিনতে হলে দিতে হবে 160 টাকা। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে 20 টাকা কেজিতে ব্রয়লারের দাম কমে বিক্রি হচ্ছে 200 টাকায়। আমরা কোনো রকম টিকে থাকার চেষ্টা করতেছি, তাদের জন্য খুবই কষ্ট হচ্ছে। একটু বাসাটা আনছি, ওই হিসাবে দাম বেশি। চড়া দরে বিক্রি হচ্ছে খাসির মাংস, সপ্তাহের ব্যবধানে 100 টাকা বেড়ে কেজি ঠেকেছে 1200 টাকায়। আর গরুর মাংসের জন্য কেজিতে গুনতে হবে 780 থেকে 800 টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে।
শেষ ওয়ার্ম আপ ম্যাচে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ঝুঁকি এড়াতে মাহমুদুল্লাহকে না খেলানোর আভাস। ফিট হয়ে উঠছেন তাসকিন, আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে শিয়াল ছোটাছুটি করায় একটি ফ্লাইট নামতে 25 মিনিট দেরি হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল 8টা 20 মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা ছিল। ওই সময় রানওয়েতে একটি শিয়াল এদিক ওদিক ছোটাছুটি করছিল। এ সময় ফ্লাইটটি বিমানবন্দরের ওপরে চক্কর দিচ্ছিল। পরে নিরাপত্তা কর্মীরা শিয়ালটি তাড়িয়ে দেন। নির্ধারিত সময়ের প্রায় 25 মিনিট পর 8:45টার দিকে ফ্লাইটটি নিচে অবতরণ করে। কোনো রকম বিধি নিষেধ কিংবা ইন্সপেকশন ছাড়াই এখন থেকে বিশ্বের যে কোনো বন্দরে নোঙর করতে পারবে বাংলাদেশি মালিকানাধীন সব জাহাজ। বিশেষ করে টোকিও এম ও ইইউর সমীক্ষায় যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো উন্নত দেশকে পেছনে ফেলে গ্রে থেকে হোয়াইট লিস্টে নাম ওঠায় মিলেছে এই সুযোগ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জাপান ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা টোকিও এমওইউর সবশেষ তালিকা অনুযায়ী গ্রে থেকে হোয়াইট লিস্টে নাম উঠেছে বাংলাদেশে মালিকানাধীন জাহাজগুলোর উপর 257টি ইন্সপেকশন করেছে সংস্থাটি। এর মধ্যে 1%-রও কম নেতিবাচক মার্ক নিয়ে হোয়াইট লিস্টের নাম রয়েছে বাংলাদেশের। হোয়াইট লিস্টে উত্তীর্ণ হওয়া আমাদের পতাকাবাহী জাহাজগুলোর স্ট্যান্ডার্ড যে ডেভেলপ হচ্ছে সেটার পরিচয় বহন করে। মূলত এশিয়া প্যাসিফিক অঞ্চলে চলাচলরত পণ্যবাহী জাহাজের মানের পাশাপাশি সুযোগ সুবিধা যাচাই শেষে এই তালিকা তৈরি করা হয়। মেরিন ইঞ্জিনিয়াররা আপনার ওই পর্যায়ে জাহাজগুলোকে পরিচালনা করতে পেরেছে দেখে আমরা কিন্তু হোয়াইট লিস্টটাতে এসেছি। তালিকা অনুযায়ী সিয়েরা লিওন এবং মঙ্গোলিয়া সহ 4টি দেশ রয়েছে কালো তালিকায়, আর গ্রে তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, রাশিয়া, ভারত সহ 16টি দেশ। এছাড়া সাদা তালিকায় বাংলাদেশ ছাড়াও 35টি সদস্য রাষ্ট্র রয়েছে। আন্তর্জাতিক যে সমস্ত আইনকানুনগুলো রয়েছে সেটাকে কমপ্লায়েন্স করেই কিন্তু আমরা বন্দর এবং জাহাজ আমরা দুটোই অপারেট করছি। বর্তমানে বাংলাদেশে মালিকানাধীন 99টি জাহাজ সমুদ্র পরিবহন বাণিজ্যে পণ্য পরিবহন করছে। বাংলাদেশে মালিকানাধীন সবগুলো জাহাজে এখন ভিড়তে পারবে বিশ্বের সব বন্দরে, আর তাতে জোয়ার আসবে বাংলাদেশের সমুদ্র বাণিজ্যে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুমার নামাজ শুরুর আগে ঢাকার বিভিন্ন জায়গা থেকে বায়তুল মোকাররমের উত্তর ফটকে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। নামাজের পর সমাবেশ করেন তারা। পরে উত্তর ফটক থেকে গণমিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। এ সময় গণহত্যার বিভিন্ন ছবি ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দ তুলে নেয়ার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি বলে অভিযোগ তুলেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শুক্রবার রাজধানীর বিআরডিসিতে ডিবেট অনুষ্ঠানে এই অভিযোগ তোলেন তিনি। জার্মান একটি প্রতিষ্ঠান খরচ কমাতে এক্সেপ্ট ইসরায়েল শব্দটি তুলে দেয় বলেও অজুহাত দেওয়া হয়। আমাদের পাসপোর্টটা ইস্যু করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন যখন পাসপোর্ট হলো, আমাদের দেশে একটা আইন নিয়ম আছে যে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করে করার কথা, কিন্তু যখন এটা ইস্যু হয় আমার মন্ত্রণালয়ের সাথে, আমি তখন মন্ত্রী ছিলাম, আমার সাথে তো আলাপ হয়ই নাই। আমার মন্ত্রণালয় কারোর সাথে আলাপ হয়েছে বলে আমি জানি না। এটা খুব দুঃখজনক। একটা জার্মান কোম্পানি আমাদের পাসপোর্ট তৈরি করে, তারা পয়সা বাঁচানোর জন্য নাকি এই এক লাইন বাদ দিয়েছে। দেশের বাইরের খবর। ভারতের 47 দিনের নির্বাচন প্রক্রিয়া শেষ হতে আর মাত্র বাকি কয়েক ঘন্টা। শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ হবে দেশটিতে। সবকিছু ছাপিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এখন শিরোনাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধ্যান। বিরোধীদের অভিযোগ প্রচারের কৌশলে সুবিধা নিচ্ছে বিজেপি। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের লোকসভা নির্বাচনে শেষ দফার ভোট গ্রহণের আগে কন্যাকুমারীতে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা শেষ হবে শনিবার সন্ধ্যায়। বিরোধীদের অভিযোগ, ধ্যানে বসার নামে প্রচারের কৌশলে সুবিধা নিচ্ছেন মোদী।
এবারের নির্বাচনী প্রচারণায় 543 আসন দখলের লড়াইয়ে দেশটির সব রাজনৈতিক দলের মরিয়া চেষ্টা লক্ষণীয়। চোখে পড়ার মতো প্রচার করেছেন প্রধানমন্ত্রী ও এনডিএর পোস্টার বয় খ্যাত নরেন্দ্র মোদী। নিজের কেন্দ্র বারাণসী ছাড়াও দলীয় প্রার্থীদের হয়ে 206টি নির্বাচনী সভায় অংশ নিয়েছেন তিনি। শুধু জনসভা নয়, গণমাধ্যমের 80টি সাক্ষাৎকারও দিয়েছেন মোদী। প্রচারণায় রাহুল মমতার পাল্লাও প্রায় সমান। কংগ্রেস নেতা ও তৃণমূল নেত্রী উভয় 47 দিনে 107টি নির্বাচনী সভা সমাবেশ করেছেন। সভায় এগিয়ে রয়েছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে, আম আদমি পার্টির প্রধান কেজরিওয়ালও। এই দুজন সভা করেছেন যথাক্রমে 100 ও 67টি। গেল 19 এপ্রিল শুরু হয় বিশ্বের বৃহত্তম ভোট উৎসব হিসেবে পরিচিত ভারতের লোকসভা নির্বাচন। বিজেপি আগেই ঘোষণা করেছে এবার দলটির টার্গেট 400 আসন। তবে শেষ 2 দফার পর শুরু হয় হিসেব নিকেশ মেলানোর পালা। তবে প্রত্যাশিতভাবে শেষ 2 দফায় ভোট কম পড়ায় শেষ দফার পরই শুরু হয় নতুন করে হিসেব নিকেশ মেলানোর পালা। যদিও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। খেলার খবর। ফিট হয়ে উঠছেন তাসকিন আহমেদ। নিউ ইয়র্কে বাংলাদেশ দলের অনুশীলনের প্রথম দিনে ফুল রান আপে বোলিং করেছেন স্পিড স্টার। কোনো ধরনের জড়তা না থাকায় বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে পাওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। তবে চিন্তা বাড়িয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলের অনুশীলন শেষ হওয়ার আগে চিকিৎসককে সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন সাইলেন্ট কিলার। নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ দলের অনুশীলন নিয়ে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। নিউ ইয়র্কে বাংলাদেশ দলের অনুশীলনে মধ্যমণি তাসকিন আহমেদ। গতি তারকার ইনজুরি যে চিন্তার ভাঁজ ফেলেছিল টিম ম্যানেজমেন্টের কপালে, এই ছবি দুটো কিছুটা হলেও স্বস্তি দিবে। হাস্যোজ্জ্বল তাসকিন ফিটনেস ট্রেনারের সঙ্গে সৌম্যর রেসলিং ম্যাচে রেফারিং করেছেন, আবার বল হাতেও ফুল রান আপে বোলিং করেছেন বেশ কিছুটা সময়। নতুন করে কোনো সমস্যা দেখা না দিলে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই যে তাসকিনকে পাওয়া যাবে তা অনেকটা নিশ্চিত। অবশ্য নিউ ইয়র্কে বাংলাদেশ দলের প্রথম অনুশীলন সেশনটা বিশেষ ছিল অন্য আরও একটা কারণে। ড্রপ ইন পিচে প্রথমবারের মতো অনুশীলন করেছেন ক্রিকেটাররা। ব্যাটিং দেখে মনে হয়েছে তাতে ভালোভাবেই নিজেদের মানিয়ে নিয়েছেন লিটন, সাকিব, সৌম্যরা। অবশ্য নতুন করে একটা শঙ্কা দেখা দিয়েছে। অনুশীলনে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। বেশ পরে ব্যাটিং শুরু করা এই সিনিয়র ক্যাম্পেইনার বিসিবি চিকিৎসককে সঙ্গে নিয়ে মাঠ ছেড়ে যান অনুশীলন শেষের আগেই। ঝুঁকি এড়াতে ভারতের বিপক্ষে ম্যাচে নাও দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে। নিউ ইয়র্কে প্রথম অনুশীলন বাংলাদেশের নতুন অভিজ্ঞতা টাইগারদের। ড্রপ ইন পিচে প্রথমবারের মতো অনুশীলন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই পিচের সঙ্গে খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছে সাকিব, মাহমুদুল্লাহ, জাকের আলীরা। এখন দেখার বিষয় ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে কেমন করে শান্তর দল। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই বিশ্বকাপে ভালো পারফর্ম করে আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব আল হাসান। টি-20 বিশ্বকাপে ব্যক্তিগত অর্জন নয়, দলের সাফল্যই তার চাওয়া। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে পারবে টাইগাররা। তার মতে ক্রিকেটের চেয়ে সংসদ সদস্য হিসেবে কাজ করাটাই বেশি চ্যালেঞ্জিং। রেকর্ড ভাঙা আর গড়া যার কাজ তিনি বাংলাদেশের ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসান। 2007 সালে টি-20 বিশ্বকাপের অভিষেক আসর থেকে শুরু করে এখন পর্যন্ত রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে প্রতিটি বিশ্বকাপে খেলেছেন সাকিব। গেল বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপের আগে আভাস দিয়েছিলেন টি-20 বিশ্বকাপের এই আসরটাই হয়তো তার শেষ। তবে সমর্থকদের আবারও চমক দিলেন সাকিব। জানালেন এই বিশ্বকাপে ভালো করে আরও একটি বিশ্বকাপ খেলতে চান তিনি। আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি 2 প্লেয়ার যারা এই সবগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে। আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি। তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে, বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসতে পারে। পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকার কারণে এটা সাকিবের সেকেন্ড হোমও। তাই বিশ্বকাপের হোম কন্ডিশনের সুবিধা পাওয়া যাবে কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব দিলেন স্বস্তির বার্তাই। আমার সেকেন্ড হোম সেটা ঠিক আছে, হোম অ্যাডভান্টেজ পাবে কিনা বলাটা মুশকিল, কিন্তু আমার মনে হয় পাবে।
ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা দুইটা জায়গায়, এর আগে আমরা ফ্লোরিডাতে যখন খেলেছি তখনও বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময় ফেভার পাই। 22 গজের পাশাপাশি সাকিবের আরও একটি পরিচয় আছে, তিনি একজন সংসদ সদস্য। বিসিবির গ্রিন অ্যান্ড রেড স্টোরিতে সাকিবের কাছে প্রশ্ন ছিল কোন কাজটা বেশি চ্যালেঞ্জিং তার কাছে। আমার কাছে সংসদ সদস্যের কাজটা কঠিন, যেহেতু আমার জন্য বিষয়টি নতুন। ক্রিকেট যেহেতু আমি প্রথম থেকে খেলে আসছি, আমার কাছে অনেক স্বাচ্ছন্দ্য লাগে ক্রিকেট খেলাটা। টি-20কে ওয়ানডের বর্ধিত সংস্করণই মনে করেন সাকিব। আমার কাছে মনে হয় ওয়ানডেরই এক্সটেন্ডেড ভার্সন, হয়তো কাটেল ওভার হলে যেটা হতো সেটাই। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হচ্ছে কাল, শেষ দিনে বিমানবন্দরে উপচে পড়া ভিড়। স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে প্রায় 32,000 কর্মীর। এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। বেনজিরের দেশে থাকা না থাকা নিয়ে গুঞ্জন, সাবেক আইজিপির লুটপাটের দায় সরকারেরই, অভিযোগ বিএনপির। দুর্নীতিবাজ কেউ ছাড় পাবে না বলছে আওয়ামী লীগ। এবং 2 দিন ধরে বিপদসীমার উপরে সুরমা কুশিয়ারা, সিলেটে তলিয়ে বাসা বাড়ি দোকানপাট থেকে ফায়ার স্টেশনও। পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ, যান চলাচল ব্যাহত। এই ছিল সময় সংবাদে। এরপর বাংলার সময় সঙ্গে থাকবেন ওমর ইনান। মৌটুসী, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।